নমস্কার। গতবারের ভিডিও প্রকাশ করা হয়নি কারণ এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আমফানের জন্য গতবারের ভিডিও প্রকাশ করতে গত সপ্তাহের ভিডিও প্রকাশ করা হয়নি। মাইন্ডজোন তার লক্ষ্যে অবিচল থেকে আবারও ভিডিও প্রকাশ করতে শুরু করেছে। আমরা গতবারে যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ যতটা পর্যন্ত পড়েছিলাম, আমরা অতীতের উত্তরাধিকার বা অতীতের উত্তরাধিকার চ্যাপ্টারটা পড়ছিলাম। সেখানে আমরা ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ, দেশীয় ইতিহাস চর্চা এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবারে আমরা এর পরের চ্যাপ্টারটা, পরের অংশটা শুরু করব। তার আগে এই পরের অংশতে রয়েছে ইতিহাসের গুরুত্ব এবং আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, ইতিহাস কিভাবে লেখা হয় এবং ইতিহাসের গুরুত্ব হিসেবে এই চ্যাপ্টারটাতে আমরা পাবো। এই ইতিহাসের গুরুত্ব কথাটা বলতে গেলেই প্রথমেই এখানে একটা বইটাতে একটা লেখা আছে, বইয়ে লেখা আছে পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব। এবারে হঠাৎ করে কেন পেশা কথাটা ব্যবহার করা হলো বা পেশাদারি কথাটা কেন ব্যবহার করা হলো, এটা সম্পর্কে একটু বলে নিতে হবে। এখানে ইতিহাস আমরা জানি যে ইতিহাস চর্চা কারা করে? ঐতিহাসিকরা বিভিন্ন ঘটনার ব্যাখ্যা, বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা প্রদান করে থাকে। তো সেই ব্যাখ্যা অনুসারেই পরবর্তীকালে ইতিহাস রচিত হয়, ইতিহাস রচনার কাজ শুরু হয়। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে এই ইতিহাস যে রচিত হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দু রকমের ঐতিহাসিকের কথা আমরা এখানে পাবো। একটা হচ্ছে পেশাদারি ঐতিহাসিক, আরেকটা পাবো অপেশাদারি ঐতিহাসিক। এখান থেকে এইচএসে প্রায় একটা প্রশ্ন থাকে, বলা হয় প্রশ্নটা এইরকম হয় যে পেশাদারি পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, তার সাথে ওটা 3 নাম্বার হয়, আলাদা ভাগ করা থাকে 3 নাম্বার, আর তার সাথে থাকে অপেশাদারি ইতিহাসের সাথে পেশাদারি ইতিহাসের পার্থক্য নিরূপণ কর, ওটা 5 নাম্বার। তাহলে 3 + 5 8 প্রায় পড়ে, মানে 1 বছর ছাড়া 1 বছরই পড়ে। এখন তোমাদেরকে বলে রাখা ভালো যে 2020 সালের এইচএসে এই প্রশ্নটি পড়ে গেছে, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায় আর পেশাদারি ইতিহাসের সাথে অপেশাদারি ইতিহাসের পার্থক্য, এই প্রশ্নটা পড়ে গেছে। তোমাদের তাহলে এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে ধরা হচ্ছে না, কিন্তু আমরা যেহেতু পরপর করে ইতিহাসটা পড়ে আসছি, সুতরাং আমাদেরকে এই জিনিসটা একটু জেনে নেওয়া ভালো যে পেশাদারি ইতিহাস অপেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। এখান থেকে ভেতর থেকে কোনো শর্ট প্রশ্ন আসতে পারে এবং এটা তোমরা মানে পড়ার মাধ্যমে এটা থেকে তোমরা বিভিন্ন রকমের আইডিয়াস এবং ইতিহাস সম্পর্কে, ইতিহাস নিয়ে যদি ভবিষ্যতে কোনো আবার পড়াশোনা করতে যাও তখন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে কাজ করবে। তো শুরু করি। প্রথমে একটু বলে রাখি তাহলে যে পেশাদারি ইতিহাস চর্চা বা পেশাদার বলতে কথাটা কি বোঝানো হচ্ছে, পেশা কথাটা কেন যুক্ত করা হয়েছে ইতিহাসের সাথে, এখানেই ইতিহাসের গুরুত্ব লুকিয়ে রয়েছে। তো বলছে ইতিহাস হলো আসলে মানব স্মৃতির একটা অতীত ঘটনা, অতীত ঘটনার কালানুক্রমিক এবং ধারাবাহিক একটা ঘটনাকে বলা হচ্ছে লিখিত বিবরণ, তাকে বলা হচ্ছে ইতিহাস। তাহলে ইতিহাস বলতে এখানে লেখাই রয়েছে যে ইতিহাস হলো মানব জাতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক এবং ধারাবাহিক লিখিত বিবরণ। কালানুক্রমিক অর্থাৎ কি, কাল অনুসারে, প্রাচীন, মধ্য এবং আধুনিক কাল অনুসারে পর পর হয়ে আসছে। যেমন প্রাচীনকালে আমরা যদি ভারতের ইতিহাস দেখি, তোমরা ক্লাস 11-এ পড়েছো, ভারতের ইতিহাসে আমরা প্রাচীনকালে দেখব হরপ্পা সভ্যতা, আর্য সভ্যতা,
তারপরে আমাদের বিভিন্ন ষোড়শ মহাজনা পদগুলো রয়েছে, তারপরে মৌর্য সাম্রাজ্য, হ্যাঁ, বিভিন্ন রকম করে এরকম ডাইনেস্টিগুলো আসছে আস্তে আস্তে। গুপ্ত সাম্রাজ্য, এগুলো যখন আসছে, এগুলো সব প্রাচীনের মধ্যে পড়ছে। তারপরে আমরা মধ্য যুগ দেখলে আমরা সেখানে পাবো সুলতানি, মুঘল, হ্যাঁ, এদের পিরিয়ডটা আমরা পাবো। এবং তারপরেই আমরা আধুনিক যুগ, অর্থাৎ সেই আধুনিক যুগটা পুরোটা নিয়ে ব্রিটিশদের একটা কার্যকলাপ বা ব্রিটিশ ঔপনিবেশিক কার্যকলাপগুলো রয়েছে, এগুলো আমরা পড়েছি। তো আজ পর্যন্ত যতদূর পর্যন্ত চলছে এটা আধুনিক। তো কালানুক্রমিক পরপর কাল অনুসারে ধরে লেখা হবে। এবং আরেকটা কি, ধারাবাহিকভাবে, অর্থাৎ কি, ধারাবাহিকভাবে সাল অনুসারে ধারাবাহিকতা মেনটেনেন্স করে ধারাবাহিকভাবে অনবরত লেখাটা চলতে থাকবে। কিসের লেখা? অতীতের লেখা। অবশ্যই অতীতের লেখা হবে। অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ, তাকে বলা হবে ইতিহাস। এবারে এই নিয়ে এই ইতিহাস চর্চা, এই পেশাটা যারা গ্রহণ করে বা যারা মানে এই ইতিহাস চর্চা করেন, তাদেরকে আমরা জানি যে ঐতিহাসিক বলা হয়। তো এই ঐতিহাসিকদের মধ্যে অনেকে ইতিহাস চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করেছে। ইতিহাস চর্চাটাকে কিছু কিছু ঐতিহাসিক পেশা হিসেবে, নিজেদের পেশা হিসেবে, নিজেদের জীবিকা হিসেবে গ্রহণ করেছে। এই ধরনের ঐতিহাসিককে বা এই ধরনের ইতিহাসের ঐতিহাসিকদের লিখনীকে আমরা বলবো পেশাদারী ইতিহাস বা পেশাদারী ঐতিহাসিক। এই ধরনের ঐতিহাসিকদেরকে আমরা বলবো পেশাদারী ঐতিহাসিক, এবং আর এই ধরনের ইতিহাস চর্চাকে আমরা বলবো পেশাদারী ইতিহাস চর্চা। ওকে, আচ্ছা, আবার কেউ কেউ রয়েছেন, এবারে তাহলে এটা হলো পেশাদারী ইতিহাস চর্চা বা পেশাদারী ঐতিহাসিক, হ্যাঁ, এবারে বা পেশাদারী পেশাদারী শাখা। এবারে তারপরেই হচ্ছে আবার কেউ কেউ অনেক ঐতিহাসিক রয়েছেন যারা কিন্তু তাদের অবসর জীবন বা অবসর যাপনের জন্য, অবসর সময় যাপন করার জন্য এই ইতিহাস চর্চাটাকে গ্রহণ করেছেন। ওকে, তাদেরকে আমরা সাধারণত বলবো অপেশাদারী ঐতিহাসিক বা অপেশাদারী ইতিহাস চর্চা। বর্তমানকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই পেশাদারী ইতিহাস চর্চার উপরে বিভিন্ন রকমের কাজ চলছে। হ্যাঁ, গবেষণা থেকে বর্তমানকালে প্রতিনিয়ত ইতিহাসের নতুন নতুন দিকের উন্মোচন ঘটছে। বর্তমানকালে বিভিন্ন রকম জিনিস নিয়ে বর্তমানকাল আলোচিত হচ্ছে, গবেষণা চলছে। হ্যাঁ, সেগুলো সব পেশাদারী ইতিহাস চর্চার মধ্যে পড়বে। এবারে এইখানে একটা রয়েছে যে পেশাদারী ইতিহাস আর অপেশাদারী ইতিহাসের মধ্যে তাহলে পার্থক্যটা কি। বলছে যে কিভাবে উদ্ভব হলো পেশাদারী ইতিহাস চর্চা, অপেশাদারী ইতিহাস চর্চা কিভাবে উদ্ভব হলো। পেশাদারী ইতিহাস চর্চা সাধারণত হচ্ছে প্রকৃতপক্ষে ঊনবিংশ শতকের শেষ দিকে জার্মানিতে প্রথম পেশাদারী ইতিহাস চর্চা শুরু হয়। ঊনবিংশ শতকের শেষের দিকে সাধারণত পেশাদারী ইতিহাস চর্চা শুরু হয়। ঊনবিংশ শতক মানে কত হবে, এটা তোমরা একটু মাথায় রাখবে। ঊনবিংশ শতক মানে হবে 1800 থেকে 1899, এটা হচ্ছে ঊনবিংশ শতক। ওকে, ঊনবিংশ শতকে তারপরে 1900 থেকে 1999 বিংশ শতক, তারপরে হচ্ছে এখন চলছে একবিংশ শতক। ওকে, এটা তোমরা একটু মাথায় রাখবে। তাহলে ঊনবিংশ শতকে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে এই জার্মানিতে এই ইতিহাস চর্চা শুরু হয়, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এবং ইউরোপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস চর্চার ক্ষেত্রে পেশাদারী ইতিহাস চর্চার কাজ শুরু হয় পেশাদারী ভিত্তিতে, একদম পেশা হিসেবে তারা এই ইতিহাস চর্চাটাকে গ্রহণ করেছেন। হ্যাঁ, তারপরে বলছে না, এই সময় থেকে কোনো কোনো ঐতিহাসিক বা ঐতিহাসিক গোষ্ঠী ইতিহাস চর্চা এবং ইতিহাসের গবেষণাকে পেশাদারী কাজ হিসেবে গ্রহণ করেছেন এবং পেশাদারী ভিত্তিতেই ইতিহাসের নতুন নতুন দিকের উন্মোচন করে চলেছেন। আমরা সেই তোমরা ক্লাস 12-এ পড়েছো যে ইতিহাস মানে ঐতিহাসিকদের কিছু ঘরানা থাকে। ঘরানা মিনস হচ্ছে কিছু কিছু গোষ্ঠী থাকে। যেমন আমরা পড়েছি মার্কসিস্ট ঐতিহাসিক বা মার্ক্সবাদী ঐতিহাসিক, হ্যাঁ, তারপরে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক, জাতীয়তাবাদী ঐতিহাসিক, আমরা এরকম করে পড়েছি। এবং নিম্নবর্গীয় ঐতিহাসিক, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বা নিম্নবর্গীয় ঐতিহাসিক, সাবঅল্টার্ন হিস্টোরিয়ান্স। হ্যাঁ, আমরা এগুলো পড়েছি এবং জানি যে এদের ভাগগুলো কি কি। তো বিভিন্ন এই যে রকমের যে ঘরানা বা গোষ্ঠীর ঐতিহাসিকরা ইতিহাস চর্চাটাকে তাদের পেশা হিসেবে গ্রহণ করেছেন। এই ধরনের ইতিহাস চর্চাকে আমরা বলবো, এই ধরনের ইতিহাস চর্চার শাখাকে আমরা বলবো যে পেশাদারী শাখা। আচ্ছা, এবার অপেশাদারী শাখা, এটা তোমাদের কাছে একটু নতুন রকমের লাগবে বা তোমাদের মনে হচ্ছে যে অপেশাদারী শাখাটা মানে কি, সেটা সম্পর্কে বলে রাখি। বলছে অপেশাদারী ইতিহাস চর্চা 19 শতকের অনেক আগেই, অর্থাৎ প্রাচীনকাল থেকেই শুরু হয়ে গেছে অপেশাদারী ইতিহাস চর্চা।
অপেশাদার মানে তারা সেটাকে ইতিহাসটাকে পেশা হিসেবে কোনোদিনই গ্রহণ করেনি, বা ইতিহাস চর্চাটাকে পেশা হিসেবে তাদের জীবিকা হিসেবে কোনোদিন গ্রহণ করেননি। এই ধরনের কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। যে বলছে না, গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস, থুকিডিডিস, এদের যে ইতিহাস চর্চা রয়েছে এদের মধ্যে কিন্তু পেশাদারিত্ব ছিল না। এরা কিন্তু ইতিহাস চর্চাটাকে, এই প্রাচীন গ্রিসের বিভিন্ন ঐতিহাসিক যারা রয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু ইতিহাস চর্চাটাকে কোনোদিনই পেশা হিসেবে গ্রহণ করেননি। এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, এই ইতিহাস চর্চা বা ইতিহাস নিয়ে কাজ করা বা অতীত ঘটনাকে উল্লেখ করা, এইটা কিন্তু প্রথম কোন দেশে শুরু হয়েছিল? প্রাচীন গ্রিসে। এটা মাথায় রাখবে তোমরা একটু, এটা ইম্পর্টেন্ট একটা মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোথায় প্রথম ইতিহাস চর্চা শুরু হয়েছিল। একদম একদম গোড়ার থেকে, মানে মানব সভ্যতার শুরু থেকে কোথায় ইতিহাস চর্চা, ইতিহাস মিনস হচ্ছে অতীতের বিভিন্ন ঘটনাগুলোকে সংরক্ষণ করে রাখা বা লিখিত করে রাখা, বা অতীতের ঘটনাগুলোকে বর্তমান মানুষের কাছে প্রকাশ করানো। বর্তমান মানুষের কাছে বা বর্তমান মানুষকে কিভাবে, মানে পরবর্তী প্রজন্মের কাছে সেটা উন্মুক্ত করা, এই যে কাজটা, এই কাজটা কিন্তু, বা এই যে ইতিহাস রচনা করার কাজটা, এটা কিন্তু প্রথম শুরু হয়েছিল কিন্তু প্রাচীন গ্রিসে। এবং প্রাচীন গ্রিস মানেই আমরা সেখানে হেরোডোটাসের নাম পাবো। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়, এটা তোমরা জানোই। হ্যাঁ, আর থুকিডিডিস যার নাম, থুকিডিডিস হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাসের জনক। থুকিডিডিসকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক। ওকে, তো মানে হেরোডোটাসের যে গ্রন্থ, হেরোডোটাসের গ্রন্থের থেকে, হেরোডোটাসের গ্রন্থের নাম হচ্ছে হিস্টোরিয়া। হ্যাঁ, হিস্টোরিয়া গ্রন্থ, হেরোডোটাস যে গ্রন্থ থেকে, তার মধ্যে অনেক অপ্রাসঙ্গিক বা অনেক অপ্রাসঙ্গিক বলবো না, অবৈজ্ঞানিক অনেক কিছু রয়েছেন বলে বলা হয়। যেমন তিনি নাকি ভারত সম্পর্কে যখন লিখতে গেছেন হেরোডোটাসের গ্রন্থে, হেরোডোটাস নাকি তার গ্রন্থে ভারতের পিপীলিকাকে নাকি হস্তির মতন, মানে হাতির মতন বড় বলে ব্যাখ্যা করেছেন। তো এটা তো ন্যাচারালি ঠিক নয়, কারণ হেরোডোটাস কোনোদিনই ভারতবর্ষে এসে সেভাবে ইতিহাস রচনা করেননি। তিনি গ্রিসে বসেই অনুমান করে বা লোক মুখে শুনে ইতিহাস চর্চা করেছেন। তো সেই অনুসারে, তো তার গ্রন্থের মধ্যে, হিস্টোরিয়া গ্রন্থের মধ্যে কিন্তু অনেক অবৈজ্ঞানিক কথাবার্তা পাওয়া যায়। কিন্তু থুকিডিডিস যেসব গ্রন্থগুলো লিখেছেন, থুকিডিডিসের গ্রন্থের মধ্যে কিন্তু বৈজ্ঞানিক হিসাবে, মানে বিজ্ঞান ভিত্তিক ইতিহাস চর্চা কিন্তু থাকে বা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীকালে ঐতিহাসিকরা বিবেচনা করে দেখেছেন যে এনার যে লেখা, সেটাগুলো কিন্তু সেটা অনেকটা বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা। তার জন্য বলা হচ্ছে যে থুকিডিডিসকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক। এটা পরবর্তীকালে আমরা পাবো। আচ্ছা, তাহলে অপেশাদারী ইতিহাস চর্চা কি বলছে না, বলছে অপেশাদারী ইতিহাস চর্চা কোথায় শুরু হয়েছিল? প্রাচীন গ্রিসে। এটা অনেক আগে হয়েছিল, ঊনবিংশ শতকের অনেক আগে, 19 শতকের অনেক আগে ঘটেছিল। হ্যাঁ, আর পেশাদারী ইতিহাস চর্চা হয়েছিল জার্মানিতে, আর এটা হয়েছিল গ্রিসে। অপেশাদারী ইতিহাস চর্চা হয়েছিল গ্রিসে, প্রাচীন গ্রিসে। তো প্রাচীন গ্রিসে যে হেরোডোটাস, থুকিডিডিস এদের কথা বললাম, তো এরা এই ইতিহাস চর্চাটাকে কিন্তু পেশা হিসেবে গ্রহণ করেননি। তাদের মূলত ইচ্ছে ছিল, বা তারা প্রথম মূলত কলম ধরেছিল বা লেখালেখি করতে শুরু করেছিল কেন না, পরবর্তী প্রজন্মের কাছে জাতীয় ইতিহাসটাকে তুলে ধরা। গ্রিসের ইতিহাস, বিভিন্ন বিশ্বের ইতিহাস, বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলোকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের একটা ইচ্ছে, তাদের সেটা শখ ছিল, এক প্রকার শখে তারা কাজটা করেছিল বা কলম ধরেছিল। এক্ষেত্রে প্রাচীন ভারতীয় ঐতিহাসিকের কলহনের উল্লেখ পাওয়া যায়। কলহন, যিনি রাজতরঙ্গিনীর লেখক, তোমরা জানোই, কাশ্মীরের ইতিহাস পাওয়া যায় সেখানে। কিন্তু তার মধ্যে কোনো পেশাদারিত্বের কোনো ছাপ ছিল না। সে কাশ্মীরের ইতিহাস, কাশ্মীরের বিভিন্ন ঘটনাকে সে সাধারণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সাধারণত ইতিহাস চর্চা শুরু করেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট হতে পারে পার্থক্যের, একটা হচ্ছে উদ্ভব গেল, আর একটা দ্বিতীয় পয়েন্ট হতে পারে আর্থিক সম্পর্ক। পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের আর্থিক সম্পর্ক। বলছি পেশাদারি ইতিহাস চর্চায় আর্থিক সম্পর্কে আমরা সাধারণত কি বললাম, যে প্রথমেই বললাম যে বিশ্ববিদ্যালয়ে পেশাদারি ইতিহাস চর্চা শুরু হয়। তো বিশ্ববিদ্যালয়ে পেশাদারি ইতিহাস চর্চা শুরু হওয়া মানে সেখানে কিন্তু ম্যাক্সিমামটাই খরচা যে বহন করবে, আর্থিক সহায়তা কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্প থেকে পাওয়া যায়। সরকার সেই টাকাটা প্রোভাইড করে পেশাদারি ইতিহাস চর্চায়। আর অপেশাদারি ইতিহাস চর্চায় কিন্তু সাধারণত সরকারি আর্থিক সাহায্য মেলে না। ইতিহাসবিদ বা গবেষকগণ নিজের আর্থিক ব্যয়ে ইতিহাস চর্চা বা গবেষণার কাজ করে থাকেন। এক্ষেত্রে ব্যক্তিগত আর্থিক সুবিধা লাভের তেমন কোনো সুযোগ থাকে না। এক্ষেত্রে ইতিহাস চর্চা জীবন জীবিকায় তেমন ভাবে সাহায্য করে না বলা চলে। হ্যাঁ, জীবন চলার ক্ষেত্রে বা জীবিকা চলার ক্ষেত্রে
হ্যাঁ, জীবন নির্বাহের ক্ষেত্রে অপেশাদারি ইতিহাসে তেমন খুব একটা মানে নিজের ব্যক্তিগত খরচার মাধ্যমে, ব্যক্তিগত আর্থিক খরচার মাধ্যমে এই অপেশাদারি ইতিহাস চর্চা শুরু হয়। বিভিন্ন রকমের তথ্য কালেক্ট করা, জানা, বিভিন্ন বিষয়গুলো জানা, সেগুলো জানতে গেলে যদি টাকা লাগে বা অর্থ লাগে, সেগুলো নিজেকেই প্রোভাইড করা, এগুলো অপেশাদারি ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল। আর পেশাদারি ইতিহাস চর্চায় মূলত সরকারি বিভিন্ন প্রকল্প থেকে টাকা পাওয়া যায় বা আর্থিক সাহায্য পাওয়া যায়, আর্থিক প্রকল্প পাওয়া যায়। এইটা একটা পার্থক্য হতে পারে। আচ্ছা, পদ্ধতি, 3 নম্বর পার্থক্যের বিষয় হতে পারে পদ্ধতি। পদ্ধতি কি বলছে না, পেশাদারি ইতিহাসবিদগণ তাদের গবেষণার কাজে খুব উন্নত মানের আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করে থাকেন। এখন যেসব আধুনিক ইতিহাস চর্চা চলছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই অনেক বৈজ্ঞানিক, অনেক মানে প্রমিনেন্ট তথ্য, অনেক প্রমিনেন্ট উৎস থেকেই কিন্তু সাধারণত ইতিহাসের এখন যে ইতিহাস লেখাগুলো চলে সেগুলোর ক্ষেত্রে বা পেশাদারি ইতিহাস চর্চা চলে সেগুলোর ক্ষেত্রে যেন অনেক প্রমিনেন্ট, অনেক তথ্য, অনেক সোর্স সেখান থেকে নিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। তার জন্য কি বলছে, অনেক উন্নত মানের বৈজ্ঞানিক বা বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান পদ্ধতিতে তারা ব্যবহার করেন আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে, বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতি। যেমন হরপ্পা সভ্যতা, আমরা জানি যে হরপ্পা সভ্যতা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা। প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা কাকে বলে না, যে যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না, যে যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে আমাদের সাধারণত কি করতে হয়, প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরে নির্ভর করতে হয়। প্রত্নতাত্ত্বিক উপাদান মিন্স মাটি খুঁড়ে যেসব জিনিসপত্র পাওয়া যায়। তো মাটি খুঁড়ে একটা জিনিস পাওয়া গেল, একটা হয়তো হরপ্পা সভ্যতায় যেমন হয়েছিল অনেক কঙ্কাল পাওয়া গেছে, অনেক বিভিন্ন রকমের মাটির পাত্র পাওয়া গেছে। তো সেগুলো কোন সময়ের কোন যুগের সেগুলো জানার জন্য এখন যারা ইতিহাস চর্চা করেন বা ঐতিহাসিকগণ C14 নামে একটি বা কার্বন 14 নামে একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে রয়েছে, যার মাধ্যমে কি করা হয় না, সেই হাড় বা মানে যে শরীরের দেহাবশেষ, কঙ্কাল না বা কোনো মৃৎপাত্র বা কোনো মাটির পাত্র, কোনো ধাতু, সেগুলো সম্পর্কে তার সময়কাল কত, সেগুলো সম্পর্কে কিন্তু অনেক তথ্য পাওয়া যায়। সুতরাং কি আমরা ইতিহাস চর্চার ক্ষেত্রে, এখন আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা অনেক বেশি বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক জিনিসপত্র আমরা ব্যবহার করি এখন। আর অপেশাদারী ইতিহাস চর্চায় কি হচ্ছে তেমন বলছে, অপেশাদারী ইতিহাস চর্চা সাধারণত স্থানীয় তথ্যাদি, হ্যাঁ, ক্ষেত্র সমীক্ষা প্রভৃতি পদ্ধতি ব্যবহার করে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করেন। যেটা বললাম যে অনেক স্থানীয় মানে অনেকটা মৌখিক, অনেকটা মৌখিক উপাদানের উপর বা স্থানীয় বিভিন্ন তথ্যের উপরে নির্ভর করে আমাদেরকে মানে অপেশাদারী ইতিহাস চর্চায়, অপেশাদারী দ্বারা ইতিহাস চর্চা করেন। এই অপেশাদারী ইতিহাস চর্চা অনেকটা মৌখিক ইতিহাসের উপরে নির্ভর করতে হয় বা মৌখিক উপাদানের উপরে নির্ভর করতে হয়। ওই যে বললাম হেরোডোটাস যেমন বলেছে ভারতের পিপীলিকাকে অনেক হস্তির মতন বলে ব্যাখ্যা করেছেন, তাহলে কোথায় গেল ব্যাপারটা, কি হয়ে গেল না, লোক মুখে অনেক কথা কি হয়, আস্তে আস্তে একটা লোকের কাছ থেকে আরেকটা লোক, আরেকটা লোকের মুখ থেকে আরেকটা, যে ঘটনাগুলো কি হয় যখন একটা মুখ থেকে আরেকটা মুখে যায় তখন ঘটনার মধ্যে অনেক অতিরঞ্জন ব্যাপার, অনেক কিছু এক্সট্রা মিলিত হয়ে যায়। ওকে, তাহলে কি হয়, যখন লাস্ট পর্যন্ত যখন কোনো অপেশাদারী ঐতিহাসিকের কাছে যখন জিনিসটা যাচ্ছে তখন জিনিসটা অনেকটা একটা কাল্পনিক, একটা অবৈজ্ঞানিক হিসেবে স্থান পায়। হ্যাঁ, কিন্তু পেশাদারী ইতিহাস চর্চায় কিন্তু সেই জায়গাগুলো অনেকটা মানে সাইডে রেখে বা সাইড করেই কিন্তু পড়া হয়। যেমন হিস্টোরিয়া গ্রন্থ, যেমন ঐতিহাসিকরা পড়তে গেলে হেরোডোটাসের গ্রন্থ বা বিভিন্ন রকমের মানে অনেক ভারতবর্ষে অনেক উপাদান রয়েছে, হ্যাঁ, সেই উপাদানগুলোতে অনেক গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলোতে যাদের সভাকবি রয়েছেন, তাদের সেই সভাকবিগুলো অনেকটা রাজার ভালো ভালো দিকগুলো তুলে ধরার অনেক চেষ্টা করেছেন, রাজাকে পৃষ্ঠপোষকতা করেছেন। তো সেইগুলো কিন্তু এখন যারা পেশাদারি ইতিহাস চর্চা করছেন তারা কিন্তু খুব মানে সতর্কভাবে সেগুলো কিন্তু ব্যবহার করেন, সেগুলোর নিরপেক্ষতা অনেকটা বিচার করা হয়। ওকে, এটা পেশাদারি ইতিহাস চর্চা অপেশাদারি ইতিহাস চর্চার মধ্যে একটা পার্থক্য। আচ্ছা, আরেকটা হলো ব্যাপ্তি। না, ব্যাপ্তি বলতে এখানে বোঝাচ্ছে যে বর্তমানকালে অধিকাংশ বড় ধরনের প্রেক্ষাপটে ইতিহাস চর্চা পেশাদারী ইতিহাসবিদগণ করে থাকেন। এক্ষেত্রে সামগ্রিকভাবে এই জাতি বা রাষ্ট্রের এমনকি সভ্যতার উত্থান পতন, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, ধর্মনীতি সহ বিভিন্ন দিকগুলির উপর আলোকপাত করা হয়। বিভিন্ন মানে সম্পূর্ণ একটা সভ্যতার শুধুমাত্র যে সমাজ সম্পর্কে আলোচনা হবে, অর্থনীতি সম্পর্কে আলোচনা হবে এমন নয়, সম্পূর্ণ একটা
দিক, একদম সম্পূর্ণ দিক আলোচনা করা হয়। সমগ্র সামাজিক, অর্থনৈতিক, সভ্যতার কিভাবে উত্থান হলো, পতন ঘটলো, বা কোনো বংশের কোনো ডাইনেস্টির কিভাবে উত্থান হলো, পতন হলো, সমস্ত কিছু তার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত কিছু কিন্তু পেশাদারি ইতিহাস চর্চার মধ্যে ইনক্লুড থাকে। তাহলে পেশাদারি ইতিহাস চর্চাটা অনেক, ব্যাপ্তিটা অনেক বড় হয়। আর অপেশাদারি ইতিহাস চর্চার ক্ষেত্রে কি হয় না, বর্তমানকালে অপেশাদারি ইতিহাস চর্চা তুলনামূলকভাবে ক্ষুদ্র প্রেক্ষাপটে হয়ে থাকে। এখন আর বর্তমানে অপেশাদারি ইতিহাস চর্চা তেমন হয় না, এখন যা হয় পেশাদারি ইতিহাস চর্চার উপরেই হয়। এক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগে যে সমস্ত স্থানীয় ইতিহাস চর্চাগুলি হয়ে থাকে সেগুলো স্থানীয় ইতিহাসকে তুলে ধরে, বিভিন্ন আঞ্চলিক, যেমন দেখবে অনেক অনেক জায়গায়, হ্যাঁ, স্থানীয় কিছু ইতিহাস, কিছু কিছু ইতিহাস বই থাকে, যেমন আমরা জানি, যেমন অনেকেই দেখে থাকবো যে ঘাটালের উপকথা, ঘাটালের কথা, এরকম বলে অনেক অনেক বই থাকে। সেগুলোর ক্ষেত্রে সেগুলো কি অনেকটা অঞ্চল ভিত্তিক ব্যাপারগুলো হয়ে যায়, অনেকটা অঞ্চল ভিত্তিক। সেগুলো অবশ্যই যে অবিজ্ঞানসম্মত এমন নয়, অবশ্যই সেগুলো অনেক প্রমিনেন্ট তথ্যের উপরেই লেখা বই। হ্যাঁ, এগুলো হচ্ছে যে এখানে বলা হলো কি যে ব্যক্তিগত উদ্যোগে যে সমস্ত স্থানীয় ইতিহাস চর্চাগুলি হয়ে থাকে সেগুলি স্থানীয় ইতিহাসকেই তুলে ধরে সাধারণত। এগুলো হচ্ছে অপেশাদারি ইতিহাস চর্চা। শখ, আমার শখ আমি দাসপুরের ইতিহাস সম্পর্কে কিছু লিখবো, অবশ্যই সেটা পেশাদারি ইতিহাস চর্চার মধ্যে পড়বে না, সেটা অপেশাদারি ইতিহাস চর্চা। আমি সোর্স কালেক্ট করব, আমি লিখবো, আমি পাবলিশার্স নেব, হ্যাঁ, বিভিন্ন রকমের এই যে ব্যাপারগুলো রয়েছে, আমি তথ্যগুলোর সত্যতা বিচার করব, এগুলো সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপারে হয়ে থাকে। তাহলে সেগুলো, এগুলো হচ্ছে অপেশাদারি ইতিহাস চর্চা। ওকে, হ্যাঁ, এক্ষেত্রে সম্পূর্ণটাই আমার নিজ দায়িত্বের উপরে থাকবে, কিন্তু তার সত্যতা অবশ্যই একটা থাকবে, তা না হলে ইতিহাস হতে পারে না। হ্যাঁ, ইতিহাস অবশ্যই অনেক, ইতিহাসের মেন কথাই হলো বিজ্ঞানসম্মত, মানে সমস্ত ঘটনাকে বিজ্ঞানসম্মতভাবে তুলে ধরাই হলো ইতিহাস চর্চা, মানে যার মধ্যে একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে, সেই ঘটনাগুলোই হচ্ছে ইতিহাসের মানে প্রতিপাদ্য বিষয় হবে। না হলে তো নয়, আমি প্রতিদিন স্কুলে যাচ্ছি, আমি প্রতিদিন ভাত খাচ্ছি, এগুলো তো আর ইতিহাসের মধ্যে পড়বে না। হ্যাঁ, কিন্তু তুমি তার মধ্যে এগুলোর কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই, ঐতিহাসিক তাৎপর্য নেই, গুরুত্ব নেই, হ্যাঁ সরি, একই ব্যাপার, ঐতিহাসিক তাৎপর্য নেই। হ্যাঁ, কিন্তু তার মধ্যেই যদি কোনো একটা মানে অভূতপূর্ব কোনো ঘটনা একটা ঘটে যায়, ওকে, সেই জায়গাতে ইতিহাসের ক্ষেত্রে গিয়ে স্থান পেতে পারে। প্রাত্যহিক জীবনের বিভিন্ন ঘটনা তো ইতিহাসের মধ্যে স্থান পেতে পারে না। তো এই ব্যাপারগুলো হলো, এগুলো হচ্ছে অপেশাদারি ইতিহাস চর্চা। পেশাদারি ইতিহাস চর্চার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আর পেশাদারি ইতিহাস আমাদের ইতিহাসের গুরুত্বের মধ্যে এইগুলো, এখান থেকে প্রশ্নগুলো আসে। এই প্রশ্নটা পড়ে গেছে 2020 সালে, তোমাদের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয় এই প্রশ্নটা। এরপরের এরপরেই আমরা আসব আধুনিক ইতিহাস, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। তো আমরা তাহলে শুরু করি আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি এই অংশটাতে সাধারণত এখান থেকে একটা 6 নম্বরের একটা শর্ট প্রশ্ন আছে, মানে 6 নম্বর 8 নম্বরে, টোটাল প্রশ্নটা 8 নম্বরেই হয়। প্রশ্নটা হয় এরকম যে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, আর তার সাথে আর একটা 2 নম্বরের হয়তো শর্ট প্রশ্ন ইনক্লুড করে দেয়, যে দুটো জাদুঘরের নাম বলো, বা বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলে, বা আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়, এরকম করে শর্ট প্রশ্ন দুটো রিলেট করে দেয়। কিন্তু এখান থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি। এটা পর্ষদ নমুনা প্রশ্ন মাঝে মধ্যেই দিয়ে দেয়, নমুনা প্রশ্নের মধ্যে থাকে এটা, ইতিহাস, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে কি জানো লেখো। সেটা আমি তোমাদেরকে সাজেস্টিভ বা নোটস আকারে আমি বলে দেবো, লিখিয়ে দেবো, হ্যাঁ, কিছু পয়েন্ট দিয়ে আমি তোমাকে লিখে দেবো। কিন্তু তার আগে এখান থেকে কিছু শর্ট প্রশ্ন আসে, এই 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 কয়েকটা লাইনের একটু পড়িয়ে নিলে এখান থেকে কিছু শর্ট প্রশ্ন আসে, সেগুলোর মধ্যে বলছে তাহলে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, বা সেটা বলছে ইতিহাস হলো মানব সমাজ এবং সভ্যতার ধারাবাহিক বিবর্তন এবং মানুষের অতীতকালের কর্মের উপর গবেষণার ফসল। মানুষের বিভিন্ন অতীতকালের যে গবেষণা করেছেন তার উপরে বিভিন্ন গবেষণা করে যে ফসল, মানে যে কর্মকাণ্ড চলছে সেই কর্মকাণ্ডের গবেষণার ফসল হচ্ছে এই ইতিহাস লিখন পদ্ধতি। হ্যাঁ, বা ইতিহাস লেখন শুরু হয়েছিল, ইতিহাস শুরু হয়েছিল। মানব সমাজের উদ্ভব কয়েক লক্ষ বছর এবং মানব সভ্যতার উদ্ভব কয়েক হাজার বছর আগে হলেও মানব সমাজ এবং সভ্যতার ইতিহাস লেখা শুরু হয় বহুকাল আগে থেকে। যেটা বলেছিলাম যে মানব সমাজের যে উদ্ভব ঘটেছিল লক্ষ বছর আগে এবং মানব সমাজের যে বিকাশ ঘটেছিল কয়েক হাজার বছর আগে, তার ফলে সেই সব লেখাগুলো কবে থেকে লেখা শুরু হচ্ছে না, বহুকাল আগে থেকেই এই লেখাগুলো শুরু হয়েছে। আচ্ছা, এখানে যে এই লেখাগুলো প্রথম যে চালু করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন হেরোডোটাস।
তো হেরোডোটাসের কথা বলতে কি বলছে না, সর্বপ্রথম যথার্থ ইতিহাস রচনার সূত্রপাত করেন প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। হেরোডোটাসকে তার জন্য কি বলা হয়, ইতিহাসের জনক। এটা আমরা সকলেই জানি, হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। এখান থেকে আরেকজন যে ব্যক্তির নাম বা ঐতিহাসিকের নাম পাবো, তার নাম হলো থুকিডিডিস। বলছে হেরোডোটাসের পরবর্তী গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস রচনা করেন। পেলোপনেসীয় ওয়ার তোমরা ক্লাস 11-এ পড়েছো। এথেন্স এবং স্পার্টার মধ্যে চলেছিল এই যুদ্ধ, পেলোপনেসীয় ওয়ার। এই যুদ্ধের ইতিহাস খুব বিজ্ঞানসম্মতভাবে এবং নিরপেক্ষভাবে খুব তথ্যভিত্তিক লেখা পরিবেশিত করেছিলেন, এবং বৈজ্ঞানিক মানে আধুনিক একদম বৈজ্ঞানিকভাবে যেভাবে ইতিহাস রচিত হয় এখন, সেই রকমই একজন সেই রকম সেই সময় খুব প্রাচীনকালে, সময়টা হচ্ছে 460 থেকে 395 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে থুকিডিডিসের সময়কাল। সেই অত প্রাচীনকালের একজন লেখক, যিনি ঐতিহাসিক, যিনি খুব একদম সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে, এখন বর্তমানে যেমন করে লেখা হয় নিরপেক্ষভাবে ইতিহাস রচনা করা হয়, সেই ক্ষেত্রে ইনি সেইভাবে ইতিহাস রচনা করেছিলেন পেলোপনেশীয় যুদ্ধের, এবং তার সাথে এথেন্স বা স্পার্টার বিভিন্ন আনুষঙ্গিক সমস্ত কিছুরই ব্যাখ্যা করেছিলেন অর্থনৈতিক সামাজিক সমাজে, অর্থনীতি সমাজে। তার মধ্যে তাহলে পেলোপনেশীয় যুদ্ধের ইতিহাস রচনা করেছিলেন থুকিডিডিস। এই জন্য ইতিহাসের মূল বৈশিষ্ট্য অপরিবর্তিত রেখে সমালোচনামূলক ইতিহাস লেখার পদ্ধতি সর্বপ্রথম শুরু করেন কে? থুকিডিডিস। বলছে ইতিহাসের মূল বৈশিষ্ট্যকে অপরিবর্তিত রেখে, মানে যেটা ঘটেছে সেইটাই তিনি সম্পূর্ণ তুলে ধরেছেন, তার মধ্যে কোনো লোককথা, তার মধ্যে কোনো কাল্পনিক কিছু কোনো কিছু ইনক্লুড করেনি, যেটা ইতিহাসে ঘটেছে, যে ঘটনাটি ঘটেছে সেটাই তুলে ধরেছেন। তার জন্য সমালোচকরা বা বিভিন্ন পরবর্তীকালের ঐতিহাসিকরা তারা কিন্তু থুকিডিডিসকে বলেছেন, তার জন্য থুকিডিডিসকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক। থুকিডিডিস নামটা তোমরা আগেও শুনে থাকবে, তবু আমি একবার লিখে দিচ্ছি, থুকিডিডিস। থুকিডিডিসকে বলা হয় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। থুকিডিডিসকে বলা হয় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। থুকিডিডিস, থুকিডিডিসকে বলা হয় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হিসেবে থাকে বা শর্ট প্রশ্ন হিসেবে থাকে, যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কাকে বলা হয়? থুকিডিডিসকে বলা হয়। আচ্ছা, এরপরেই আমরা পাবো পরবর্তী ইতিহাসবিদ বা প্রাচীন এবং মধ্যযুগে চীন দেশে ইতিহাস চর্চার প্রসার ঘটেছিল। কোন দেশে? চীন দেশে, প্রাচীন এবং মধ্যযুগে। অতি প্রাচীন যুগ থেকে থুকিডিডিস আমরা, বা প্রাচীন যুগ থেকে হেরোডোটাস, থুকিডিডিসের নাম আমরা পাচ্ছি। এর পরবর্তীকালে ইতিহাস চর্চায় খুব একটা গতি এনেছিল চীন দেশে। তো তারপরে বলা হচ্ছে চীনের সিমা কিয়েন, ইউরোপে সেন্ট অগাস্টিন এবং আরবে ইবন খালদুন যথেষ্ট খ্যাতি অর্জন করেন। ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। শর্ট প্রশ্নটা প্রায়ই আসে, আধুনিক ইতিহাস চর্চার জনক, এটা 1 নম্বরে শর্ট প্রশ্ন দিতে পারে। আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? ইবন খালদুন। আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? ইবন খালদুন। ইবন খালদুনের আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? ইবন খালদুন। ইবন খালদুন। ইবন খালদুনকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক। বিজ্ঞানসম্মত ঐতিহাসিক বা বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিডিডিসকে, আর আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। ইনি একজন আরব ঐতিহাসিক, আরবের একজন ঐতিহাসিক। এনার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে মুকাদ্দিমা বা মাশরুক কয়াকা দদাসি ময়াকার মুকাদ্দিমা। এটা তোমাদের বইয়ের মধ্যে নেই, তবু জেনে রাখো যে ইবন খালদুনের গ্রন্থের নাম হচ্ছে মুকাদ্দিমা। মুকাদ্দিমা, এই মুকাদ্দিমা গ্রন্থে সাধারণত উসমানীয় সাম্রাজ্যের মানে আরবের একটা
সাম্রাজ্য, ডাইনেস্টি, সেই সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন সম্পর্কে এই গ্রন্থে বলা রয়েছে, মুকাদ্দিমা গ্রন্থে বলা রয়েছে। এই এই গ্রন্থটাতে তিনি এত সুন্দরভাবে সেই সময়কার আরবের ইতিহাস এত সুন্দরভাবে এত আধুনিকভাবে তুলে ধরেছেন এবং নিরপেক্ষভাবে তুলে ধরেছেন, তার জন্য ঐতিহাসিকগণ ইবন খালদুনকে বলছে আধুনিক ইতিহাস চর্চার জনক। আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? ইবন খালদুনকে। এখান থেকে এই প্রশ্নটা আসে। তারপরে হচ্ছে এটা একটা গেল। তারপর হচ্ছে নেক্সট পয়েন্টে বলছে আধুনিক ইতিহাস বিদ। বলছে 19 শতকে আধুনিক ইতিহাস চর্চার চূড়ান্ত প্রকাশ ঘটে এক্ষেত্রে র্যাঙ্কে এবং অন্যান্য জার্মানির ঐতিহাসিক র্যাঙ্কে অন্যান্য ঐতিহাসিকদের কথা বলা যায়, যেমন হচ্ছে লাদুরি, মার্ক ব্লক প্রমুখ ইতিহাস কলা বিভাগের ক্ষেত্রে শাখা হিসেবে বিবেচনা করে সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে ভাবতে শুরু করে। দীর্ঘকাল ধরে বিভিন্ন ইতিহাসবিদের প্রয়াসে আধুনিককালে যথার্থ ইতিহাস লিখন পদ্ধতি গড়ে ওঠে। এইটা গেল। এখান থেকে আমি যে শর্ট প্রশ্নগুলোর কথা বলছিলাম তার মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, বিজ্ঞানসম্মত ইতিহাস জনক কাকে বলা হয়? তুকিডিডিসকে বলা হয়। আর হচ্ছে ইবন খালদুনকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক, তার গ্রন্থের নাম হচ্ছে মুকাদ্দিমা। এটা তোমাদের বই নেই, তবু জেনে রাখো মুকাদ্দিমা। এর পরে আমি যে প্রশ্নটা তোমাদেরকে আলোচনা করব বলছিলাম, এর পরের প্রশ্নটাই হচ্ছে যে আধুনিক বা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কিভাবে হয়। এইটা 6 নম্বরের করে ভাগ করে দেয়, বললেই ছিলাম আগে, প্রশ্নটা নমুনা প্রশ্ন হিসেবে থাকে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এক্ষেত্রে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতিটা কি সেটা নিয়ে, বা ইতিহাস কিভাবে আধুনিক সমাজে সমাজে কিভাবে ইতিহাসটা লেখা হয় সেটা সম্পর্কে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, সেটা সম্পর্কে তোমাদেরকে বলতে হবে, এবং জানাটাও খুবই প্রাসঙ্গিক একটা ব্যাপার। তো এখানে আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি সম্পর্কে বলতে গেলে প্রথমে তোমরা একটা আমি নোট ভিত্তিক ভাবেই তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথমে একটা তোমরা ভূমিকা দিলে, ভূমিকাতে তোমরা লিখতেই পারো যে জ্ঞানের অন্যান্য শাখার মতো ইতিহাসের নিজস্ব লিখন পদ্ধতি রয়েছে। ওকে, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাঙ্কে, লিওপোল্ড ভন র্যাঙ্কে বলেছেন যে যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। ওকে, যে ঘটনা যেভাবে ঘটেছে, তোমার নিজের মতো তুমি দিতে পারবে না, কোনো কাল্পনিক কোনো ঘটনা তার সাথে অবৈজ্ঞানিক কোনো ঘটনা যুক্ত করতে পারবে না। হ্যাঁ, তাহলে যে ঘটনা যেভাবে ঘটেছে সেটাই প্রকাশ করাই হচ্ছে ইতিহাস, এটা র্যাঙ্কে বলছেন। আচ্ছা, ঐতিহাসিক বিউরি বলছেন ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় বেশিও নয়। ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান হিসেবে কাজ করছে, এর কমও নয় বেশিও নয়, এটা বিউরি বলছেন। তো এইভাবে তোমরা তারপরেই তোমরা লিখতে পারো যে ঐতিহাসিকগণ সুসংঘবদ্ধ পদ্ধতিতে যেসব নীতিগুলি গ্রহণ করেন বা ইতিহাস রচনার ক্ষেত্রে যে নীতিগুলি গ্রহণ করেন সেগুলি হলো বলে তোমরা এবারে পয়েন্ট মাফিক পয়েন্ট করে হয়তো পয়েন্ট করে এই প্রশ্নটা লিখতে পারো। 6-7টা পয়েন্ট দিলেই হবে। এক একটা পয়েন্ট করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথম তোমরা একটা বক্স দিয়ে হয়তো পয়েন্ট করলে, এরকম একটা বক্স দেবে, বক্স দিয়ে পয়েন্ট করবে কি এভাবে লিখতে হবে। প্রথমে তো ভূমিকা দিলেই, ভূমিকা দেওয়ার পরে ভূমিকা মাস্ট, প্রথমে এভাবে নোটগুলোকে সাজাবে তোমরা। ভূমিকা একটা দিলে, ওকে, ভূমিকাতে যেগুলো বললাম প্রথমে তোমরা এইভাবে বলতে পারো যে জ্ঞানের অন্যান্য শাখার মতো ইতিহাসেরও নিজস্ব লিখন পদ্ধতি রয়েছে, ইতিহাস লিখন চলছে, ইতিহাসের একটা নিজস্ব লিখন পদ্ধতি রয়েছে, তাই ঐতিহাসিক র্যাঙ্কে বলেছেন যে যে ঘটনা যেভাবে ঘটেছে সেভাবেই প্রকাশ করাটাকে বলা হয় ইতিহাস। এছাড়া ঐতিহাসিক বিউরি বলেছেন ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় এর বেশিও নয়। তারপরে বলতে পারো যে কি পরবর্তীকালে ইতিহাস চর্চার ক্ষেত্রে ইতিহাস চর্চা করতে গেলে ঐতিহাসিকগণ যে সুসংঘবদ্ধ পদ্ধতিগুলো নিয়েছেন সেগুলি হলো বলে এবারে হাইফেন দিয়ে, ভূমিকাতে হাইফেন দিয়ে, তারপরে এই ভূমিকা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরেই তোমাদের বা সুসংঘবদ্ধ নীতি অনুসরণ করেছেন বলে ছেদ দিয়ে দিলে। ছেদ দিয়ে এবারে তোমরা লিখতে পারো যে বক্স দিয়ে একটা পয়েন্ট করবে যে আধুনিক, মাঝখানে করে মিডিল করে, খাতার মিডিল পোর্শন করে লিখবে আধুনিক লিখন পদ্ধতি, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলে একটা পয়েন্ট করবে। মানে এটা জাস্ট পয়েন্ট নয়, এটা মেইন পয়েন্ট। মানে আধুনিক ইতিহাস লিখন
আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলে তোমরা লিখলে, বলে কোলন দিয়ে দেবো। ওকে, কোলন দিয়ে এটা হলো মেন পয়েন্ট। মেন পয়েন্ট হিসেবে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলে শুরু করলে, তারপরে তোমরা নিচ থেকে এর মিডল পোর্শন থেকে 1 নম্বর পয়েন্ট দিয়ে শুরু করতে পারো। এবারে নেক্সট পয়েন্ট, তাহলে এই 1 নম্বর পয়েন্টটা কি হবে? প্রথমেই তোমরা দিতে পারো উৎস সংগ্রহ বা উৎসের অনুসন্ধান, যা খুশি হোক দিতে পারো এই 1 নম্বর পয়েন্টটা। বোর্ডটা একটু ছোটোর জন্য উপরে আমি লিখে দিচ্ছি এটা, এভাবে তোমরা বক্স করে, আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি কিভাবে নোটসটা লিখবে তোমরা বা কিভাবে খাতাটাকে সাজাবে। খাতা সাজানো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার পরীক্ষার ক্ষেত্রে। 1 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা লিখবে খাতাটাকে সুন্দর করে সাজিয়ে। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যে উৎসের অনুসন্ধান বা উৎস সংগ্রহ। উৎস সংগ্রহ লিখতে পারো, উৎস সংগ্রহ। উৎস সংগ্রহ বলে কোলন দিলে, এটা পরপরই লিখবে উৎস সংগ্রহ বলে কোলন দিয়ে। এবারে সেখানে বলবে যে সেখানে 1 নম্বর, এবার এটা নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করে দিতে হবে, একটু ব্যাখ্যা করে দিতে হবে। যেভাবে বলতে পারো যে ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল, প্রথম পদক্ষেপ হলো বা ইতিহাস লেখার ক্ষেত্রেই প্রথম পদক্ষেপ হলো উৎস সংগ্রহ বা উৎসের অনুসন্ধান করা। মানে উৎসটা কোথা থেকে? ইতিহাসের মেন প্রতিপাদ্য বিষয় হচ্ছে উৎস, তাহলে উৎসটা কোথা থেকে সেটা তোমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম পয়েন্ট দিয়ে লিখবে যে ইতিহাস লেখন পদ্ধতির ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ঐতিহাসিক ঘটনার উৎসের অনুসন্ধান করা। অবশ্যই ঘটনাটা ঐতিহাসিক হবে, ঐতিহাসিক ঘটনার উৎসের অনুসন্ধান করা। আচ্ছা, ইতিহাস হলো উৎস ভিত্তিক, উৎস ছাড়া ইতিহাস হয় না। অবশ্যই উৎস ইতিহাসে দিতে হবে। আমরা তার আগেই পড়েছি যে স্মৃতিকথা, লোককথা, এগুলো আমরা সব পড়ে এসেছি। তাহলে উৎস হচ্ছে মেন, উৎস সম্পর্কে তোমাকে বলতেই হবে। এবার এই উৎসের ক্ষেত্রে তাহলে কি বললো না, ইতিহাস হলো উৎস ভিত্তিক, উৎস হলো উৎস ছাড়া ইতিহাস হয় না। তারপরে তোমরা লিখবে যে উৎস আবার নানা ধরনের হয়ে থাকে। যেমন এবারে এরকম 1 নম্বর পয়েন্ট, যেহেতু এইটা 1 নম্বর পয়েন্ট দিয়ে দিয়েছো, মেন যদি এক ধরা হয়, তাহলে তোমরা সাব পয়েন্ট, এরপরে যে সাব পয়েন্টগুলো করবে সেগুলো ছোট হাতের এও দিয়ে দিতে পারো, বি বা রোমান হরফের 1 দিতে পারো, অসুবিধা কিছু নেই। ওকে, তো সাব পয়েন্টগুলো এরপরে লিখবে যে উৎসগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। 1 নম্বর মানে এর মধ্যে একটা সাব পয়েন্ট কি হচ্ছে না, 1 নম্বর উৎস কি হবে? প্রত্নতাত্ত্বিক উৎস। ওকে, 1 নম্বর পয়েন্ট হবে প্রত্নতাত্ত্বিক উৎস। 2 নম্বর প্রত্নতাত্ত্বিক উৎস মানে কি বলেছিলাম, যে মাটি খুঁড়ে যেসব জিনিসগুলো পাওয়া যায়, জীবাশ্ম পাওয়া যায়, বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া যেতে পারে সেই যে কোনো সভ্যতার, হাড়গোড় পাওয়া যেতে পারে, অস্ত্রশস্ত্র পাওয়া যেতে পারে, আসবাবপত্র, স্মৃতিসৌধ ইত্যাদি, এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। ওকে, তাহলে 1 নম্বর দিয়ে বা ছোট হাতের এ দিয়ে লিখতেই পারো প্রত্নতাত্ত্বিক উপাদান। মানে ওই পয়েন্টের মধ্যেই সাব পয়েন্ট চলছে, মানে উৎস সংগ্রহের মধ্যেই সাব পয়েন্ট চলছে, প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান। বি দিয়ে তারপরে লিখবে তোমরা মৌখিক। মৌখিক লিখতে পারো বা মুখে মুখে কোনো স্মৃতিকথা থেকে, মানে মুখে মুখে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস, পৌরাণিক কাহিনী, অতিকথা, রূপকথা, কিংবদন্তি, এগুলো প্রভৃতি চলে আসছে, এগুলো একটা উৎস হতে পারে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে ছবি ভিত্তিক। বিভিন্ন গুহার গায়ে, যেমন ভীমবেটকা গুহার গায়ে অনেক ষাঁড়ের ছবি পাওয়া যায়, অনেক শিকারের ছবি পাওয়া যায়, তেমন আছে। তো বিভিন্ন ছবি ভিত্তিক চিত্রকলা, নকশা, মানচিত্র, এগুলো থেকে ইতিহাস সম্পর্কে জানা যায়। আর কি হচ্ছে লিখিত বিবরণমূলক, এটা তো প্রচুর পরিমাণে রয়েইছে। লিখিত বিবরণমূলক বলছে প্রাচীন পাণ্ডুলিপি, হ্যাঁ, দিনলিপি, চুক্তিপত্র, সন্ধিপত্র, দলিল দস্তাবেজ, চিঠিপত্র, সংবাদপত্র, বিভিন্ন পুস্তক, হ্যাঁ, প্রভৃতি উৎস থেকে ঐতিহাসিকগণ তাদের প্রয়োজনীয় উৎসের অনুসন্ধান করেন এবং সেগুলির সাহায্যে ইতিহাস রচনা করেন। ব্যাস, কমপ্লিট। একটা পয়েন্ট হয়ে গেল তাহলে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে উৎসের অনুসন্ধান বা উৎস সংগ্রহ হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট হবে কি? দ্বিতীয় পয়েন্ট তোমরা লিখতে পারো উৎসের শ্রেণী বিভাগ। 2 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো, এগুলো সাব পয়েন্ট ছিল। 2 নম্বর, এবার 2 নম্বর মেন পয়েন্টে তোমরা লিখবে যে উৎসের শ্রেণী বিভাগ, বা হ্যাঁ, উৎসের শ্রেণী বিভাগটা লিখতেই পারো। 2 নম্বর পয়েন্ট উৎসের শ্রেণী বিভাগ।
উৎস শ্রেণী বিভাগ। উৎস শ্রেণী বিভাগের মধ্যে পড়বে কি তখন তারপরে লিখবে তোমরা যে উৎসের অনুসন্ধান শেষে ঐতিহাসিকগণ তাদের প্রয়োজনীয় তথ্যাদিগুলোকে চিহ্নিত করে কোনটা বেশি প্রয়োজনীয় কোনটা কম প্রয়োজনীয়। যেমন বলছে যে কোনো তথ্য অতি প্রয়োজনীয়, কোনটা মোটামুটি প্রয়োজন, আবার কোন তথ্যটা ঐতিহাসিকের কাছে অপ্রয়োজনীয় বলে মনে হতে পারে। ঐতিহাসিককে এই প্রয়োজনীয়তা অনুযায়ী উৎস সংগ্রহ করে সেগুলোকে চয়ন করতে হবে, সেগুলোকে লিখতে হবে। এইটা 2 নম্বর পয়েন্ট হলো তাহলে উৎসের শ্রেণী বিভাগ। 3 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো 3 নম্বর পয়েন্ট উৎস থেকে গবেষণা বা তথ্যের যাচাইকরণ হতে পারে। আচ্ছা তথ্যের যাচাইকরণ লিখতে পারো বা তথ্যের বিশ্লেষণ। এটা বললেই ভালো। 3 নম্বর পয়েন্ট হবে কি তথ্যের বিশ্লেষণ। 3 নম্বর পয়েন্ট তথ্যের যে তথ্যগুলো পেলে প্রাপ্ত তথ্য, তাহলে তথ্যের বিশ্লেষণ। তথ্যের বিশ্লেষণ 3 নম্বর পয়েন্ট হতে পারে তথ্যের বিশ্লেষণ। ওকে, তথ্যগুলোকে কিভাবে বিশ্লেষিত হবে না, ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের তথ্যগুলিকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে হবে। যে কোনো উপাদান যখনই ইতিহাসে পাওয়া হচ্ছে সেই উপাদানগুলোকে কি করতে হবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বর্ণনা করতে হবে। যে তোমার যেটা ভালো লেগেছে তুমি সেটাকে তোমার মতন করে তুমি লিখে দেবে, বা কোনো রাজা বা কোনো ব্যক্তি তোমার হয়তো ভালো লেগেছে তুমি সেই ভালো লাগাগুলোকে সব লিখবে, খারাপ লাগাগুলো তার লিখবে না, বা তার বিভিন্ন ভালো কার্যকলাপগুলোকে উল্লেখ করবে, খারাপগুলোকে তা করলে চলবে না। তাহলে কি হবে, ইতিহাস লেখা তথ্যগুলোকে কি করতে হবে, বলছে ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের তথ্যসূত্রগুলিকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে হবে। ওকে, তারপর হচ্ছে কোনো বক্তব্য প্রামাণ্য তথ্যের উপর প্রতিষ্ঠিত হলে সেই তথ্যকে সত্য বলে গ্রহণ করা যায়। আচ্ছা, এগুলো রয়েছে যেমন হচ্ছে পুরাতাত্ত্বিক তথ্য, মুদ্রা, প্রাচীন সাহিত্য, সাহিত্যের ধ্বংসাবশেষ ইত্যাদি থেকে বিভিন্ন রকমের তথ্য বিশ্লেষণ আমরা করতে পারি। তারপরে হবে কি নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হতে পারে কি, নেক্সট পয়েন্ট হবে নেক্সট পয়েন্ট হচ্ছে ধারাবাহিকতা ও কালানুক্রম। 4 নম্বর পয়েন্ট দিতে পারো তোমরা। 4 নম্বর পয়েন্ট হতে পারে কালানুক্রম বা ধারাবাহিকতা ও কালানুক্রম একই ব্যাপার, যাই হোক একটু আলাদা, একই নয়, প্রায় বলতে গেলে একই নয়, একটু পার্থক্য আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা। 4 নম্বর পয়েন্ট তাহলে কি দেবে, ধারাবাহিকতা ও কালানুক্রম। ধারাবাহিকতা ও কালানুক্রম, তাহলে 4 নম্বর পয়েন্ট হবে ধারাবাহিকতা কালানুক্রম। এখানে কি বলছে যে ধারাবাহিক কালানুক্রম ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এক্ষেত্রে কি হচ্ছে না, ঐতিহাসিকগণ ধারাবাহিক পর্যায়কে যথার্থ ইতিহাস রচনার ক্ষেত্রে যথার্থভাবে ব্যবহার করে থাকেন। তার মধ্যে কি যে বলছে যে 3টি পর্যায়ে ভাগ হবে, যেমন 3টি পর্যায় কি কি, যে কোনো ঘটনার একটা সূচনা পর্ব থাকবে, তার একটা মধ্য পর্যায় থাকবে, তার একটা অন্তিম পর্যায় থাকবে বা পরিণতি ঘটবে সেই ঘটনাটি। ওকে, অর্থাৎ কি যে ঐতিহাসিক ঘটনাগুলিকে 3টি পর্যায়ে ভাগ করা যায়, এটা লিখবে এইভাবে যে ধারাবাহিক ইতিহাস কালানুক্রম ইতিহাস রচনার পদ্ধতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গ। এক্ষেত্রে ঐতিহাসিকগণ মানে কালক্রম অনুসারে ঐতিহাসিক ঘটনাগুলিকে 3টি পর্যায়ে ভাগ করে থাকেন। কি কি সেগুলো, ঘটনার সূচনা পর্ব বা প্রাথমিক অবস্থা, 2 নম্বর হবে ঘটনার গতি প্রকৃতি বা মধ্যাবস্থা, এবং হচ্ছে কি ঘটনার পরিণতি বা শেষ অবস্থা। এই 3টি পর্বের ইতিহাস লেখার মধ্যে লেখার সময় ঐতিহাসিকগণ ঘটনার ধারাবাহিক বর্ণনার সঙ্গে সঙ্গে ঘটনায় কোন পর্বটি কোন সময় ঘটেছিল তা উল্লেখ করে থাকেন। সময় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধারাবাহিকতা এবং কালানুক্রম, ধারাবাহিকভাবে সময় হিসেবে সভ্যতার কখন শুরু হচ্ছে তার একটা সময় থাকবে। ওকে, আর কালক্রম অনুসারে মানে কি সভ্যতার একটা মানে শুরু রয়েছে, মধ্যাবস্থা রয়েছে, শেষ অবস্থা রয়েছে। ওকে, আর তার সাথে ধারাবাহিকতা মেনটেনেন্স হবে, সাল অনুসারে তার ধারাবাহিকতা মেনটেনেন্স হবে এবং কাল অনুসারে তার সেটা চলতে থাকবে। ওকে, সালগুলোকে উল্লেখ করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আচ্ছা,
নেক্সট পয়েন্ট তো আমরা দিতে পারি যে, বা 5 নম্বর পয়েন্ট দিতে পারি তথ্য সংগ্রহ, হ্যাঁ তথ্য সংগ্রহ ও ইতিহাস রচনা। হ্যাঁ, নেক্সট পয়েন্ট হতে পারে 5 নম্বর পয়েন্ট তোমরা দিতে পারো, এইভাবে ধারাবাহিক ইতিহাসটা লিখে দেবে। তারপরে নেক্সট পয়েন্ট হতে পারে তথ্য সংগ্রহ, নেক্সট পয়েন্ট তথ্য সংগ্রহ 5 নম্বর। তথ্য সংরক্ষণ, ইয়েস তথ্য সংরক্ষণ, বা তথ্য সংরক্ষণটাকে আগে রেতেও দিতে পারো, তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। সংরক্ষণ করতে হবে, প্রিজার্ভ করতে হবে, তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। ইতিহাস, ইতিহাস রচনা, তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। নেক্সট পয়েন্ট, তথ্য সংগ্রহ এবং ইতিহাস রচনার মধ্যে কি রয়েছে না, ঐতিহাসিককে তার ইতিহাস রচনা শুরু করার আগে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখতে হবে, তথ্যগুলোকে সংরক্ষণ করতে হবে। আর তার সাথে কি উৎস থেকে তথ্য সংগ্রহ এবং উৎস থেকে তথ্য সংগ্রহ এবং সেগুলি সঠিকভাবে যাচাই করে নেওয়ার পর ঐতিহাসিক যথাযথভাবে তথ্যগুলি সংগ্রহ করে প্রথমেই তার ব্যক্তিগত সংগ্রহে বা নোটবুকে লিখে রাখবেন এবং ইতিহাস লেখার সময় প্রয়োজন অনুসারে এই তথ্যগুলিকে ব্যবহার করবেন। এইভাবে কয়েকটা পয়েন্ট দিয়ে, 5টা পয়েন্ট দিয়ে এগুলোকে একটু ব্যাখ্যা করে দিলে এই নোটসটা কমপ্লিট হয়ে যাবে। আধুনিক শিখন পদ্ধতি, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কিভাবে হয়, পরপর পয়েন্টগুলো যেমন উৎসের অনুসন্ধান, উৎস থেকে তথ্য চয়ন বা উৎসের শ্রেণী বিভাগ, আচ্ছা উৎস সম্পর্কে গবেষণা মানে যাচাইকরণ, আর হচ্ছে ধারাবাহিকতা এবং কালানুক্রম, আর তথ্য সংগ্রহ ইতিহাস রচনা। তথ্য সংগ্রহটা প্রথমে ঢুকিয়ে দিতে পারো, ধারাবাহিক ইতিহাস ক্রম লাস্টে দিয়ে দিতে পারো, মানে এটা 5 নম্বর করে, এটা 4 নম্বর করে দিতে পারো, সেটা 5 নম্বর করে দিতে পারো। ওকে, এরকমও করতে পারো, তথ্য সংরক্ষণটা পুরোটাই একসাথে রইলো, তাহলে ব্যাপারটা ভালো লাগবে আরো। হ্যাঁ, তারপরে এটা গেল। হ্যাঁ, এখানে আর তেমন কিছু নেই এই ইতিহাস লেখন পদ্ধতি থেকে। তো এইভাবেই আমরা করব। এর পরের যে চ্যাপ্টারে রয়েছে, এর পরের এতে আমরা এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো। এই চ্যাপ্টারের নেক্সট আমরা যেটা নেক্সট ভিডিওতে যেটা পড়ব সেটা হবে জাদুঘর। জাদুঘরটা আমরা পড়ব, জাদুঘর সম্পর্কে আমরা জানবো, এবং জাদুঘর থেকে প্রশ্ন প্রতি বছরই প্রায় আসে, অনেক শর্ট প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে, যেহেতু এবারে অপেশাদারি পেশাদারি ইতিহাস পড়ে গেছে, সুতরাং ইতিহাস লেখন পদ্ধতি আর জাদুঘর থেকে প্রশ্ন আসার খুব চান্স, বড় প্রশ্ন। ওকে, তো জাদুঘরটা আমরা ভালো করে পড়বো, জাদুঘরের প্রশ্নটাও আমরা, প্রশ্নগুলো যেভাবে বড় প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সাজেস্টিভ ভিত্তিক আলোচনা করে নেব। এইভাবেই নোটস ভিত্তিক আমরা পড়ে নেব, আর তার সাথে কিছু শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। আর নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে পুরো শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্নগুলোকে নিয়ে একটু আলোচনা করে পারবো। ওকে, তাহলেই আমাদের এই প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে, তারপরেই আমরা নেক্সট অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে আমরা যাব। আজকে আমরা তাহলে পড়লাম কতটা পর্যন্ত, ইতিহাসের ঐতিহাসিক বা আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি সম্পর্কে এতটা পড়লাম। এর পরের ভিডিওতে আমরা পড়ব জাদুঘর। ধন্যবাদ।